ছাত্রছাত্রীরা, তোমরা যারা সামনের বছর আইসিএসসি বোর্ড এক্সাম দেবে বা এবছর 9-এ পড়ছো, তাদের বঙ্গভূমির প্রতি কবিতাটা অবশ্যই পড়তে হবে। আজকে আমি মাইকেল মধুসূদন দত্তর বঙ্গভূমির প্রতি কবিতাটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কবিতাটা নিয়ে আলোচনা করব এবং তারপরে এর কি কি কোশ্চেন হতে পারে সেগুলো দেব এবং তার উত্তরও বলে দেব। তাহলে আমি প্রথমে কবিতাটা নিয়ে আলোচনা করছি। কবিতার আলোচনা করার আগে কবি পরিচিতি সম্বন্ধে কিছু বলে নিচ্ছি। কবিতাটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। 1824 সালের 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা বলে গণ্য করা হয়। হিন্দু কলেজের অধ্যক্ষ ডিএল রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপ্রেমের সঞ্চার করেছিলেন। ডিরোজিও স্বদেশানুরাগের স্মৃতি তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করত। 18 বছর বয়সে মহাকবি হওয়ার ও বিলেতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায়। তিনি যৌবনে খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। পিতা রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন দত্ত আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময় তিনি বাংলায় নাটক, কাব্য ও প্রহসন রচনা শুরু করেন। 25 বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যে তিনি দ্য ক্যাপটিভ লেডি রচনা করেন। কবি ও দক্ষ ইংরাজি লেখক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে। তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়া আরও 12টি ভাষা তিনি জানতেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য ইত্যাদি। মধুসূদন দত্ত সাহিত্য জীবনে বিশেষ করে কবি লর্ড বায়রনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। এবার কবিতাটা নিয়ে আমি আলোচনা করছি। কবিতার লাইনগুলো পড়ছি এবং সেগুলোর প্রতিটি লাইনের মানে আমি বলে দিচ্ছি। বঙ্গভূমির প্রতি কবিতাটি গ্রন্থাকারে অপ্রকাশিত কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। কবিতা শুরুর আগে বায়রনের একটি উদ্ধৃতি দিয়ে কবি শুরু করেছেন। মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনদে। কবি মধুসূদন দত্ত প্রথমে বাংলা ভাষাকে অবহেলা করে ইংরেজি সাহিত্যের চর্চা শুরু করেন। শেষে ব্যর্থ হয়ে ফিরে এসে বঙ্গমাতা তথা বঙ্গভূমির প্রতি তার মনের কথা ব্যক্ত করেছেন। বঙ্গমাতাকে তিনি নিজেকে দাস হিসাবে পরিচয় দিচ্ছেন, অর্থাৎ এই বঙ্গমাতার কাছে তিনি ভৃত্যস্বরূপ বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। বঙ্গমাতার পায়ে ধরে তিনি অনুরোধ করছেন যে তিনি নিজের মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি অসাবধান হন, পরমাৎ কথার অর্থ হলো অসাবধানতা, তাহলে বঙ্গমাতা যেন তাকে মধুহীন না করে, অর্থাৎ মনের পদ্মে স্থান দেন। তাকে যেমন পদ্মফুলের মধু থেকেও বঞ্চিত না করা হয়, আবার মধুসূদনকে যেন বঙ্গমাতার মন থেকেও সরিয়ে দেওয়া না হয়। এখানে মধুহীন এক অর্থে ফুলের মধু, অপর অর্থে মধুসূদন দত্তর কথাও বলা হচ্ছে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাই ক্ষেত তাহে। প্রবাসে অর্থাৎ বিদেশে, দৈবের বসে অর্থাৎ ভগবানের বসে বা ঈশ্বরের বসে, বা বলা যায় হঠাৎ কোনো দুর্ঘটনাকেও দৈবের বশ বলা যায়। জীব তারা খসা অর্থাৎ জীবনের তারা খসে পড়া বা মৃত্যু। এখানে দেহকে আকাশের সঙ্গে তুলনা করা হচ্ছে। আকাশ থেকে যেমন তারা খসে পড়ে, তেমনি এ দেহের যদি মৃত্যু হয় তবে তাতে কোনো দুঃখ কবির থাকবে না, অর্থাৎ প্রবাসে থাকার সময় তার মৃত্যু হলেও তার কোনো দুঃখ বা অভিমান থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে,
চিরস্থির করে নীর হায় রে জীবন নদে। কারণ তিনি জানেন জন্মগ্রহণ করলে মৃত্যুও হবে। পৃথিবীতে কেউ অমরতা লাভ করে না, অর্থাৎ যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারে না। জীবনের এটাই নিয়ম যে মানুষ একদিন জন্মগ্রহণ করবে তাকে জীবনের শেষ সীমান্তে মৃত্যুর পথ দেখতেই হয়। নদীর জল নীর অর্থাৎ জল যেমন একই জায়গায় স্থির থাকে না, তেমনি এ জীবনের বয়স এক জায়গায় স্থির থাকে না। নদীর জলের মতোই প্রতি মুহূর্তে তা পরিবর্তিত হয়। তাই কবি বলছেন নদীর জলও স্থির থাকে না, তবে কেন জীবন এক জায়গায় স্থির হয়ে থাকবে, তারও মৃত্যু হবে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। কিন্তু এই বঙ্গমাতা যদি কবিকে মনে রাখেন তবে তিনি মৃত্যুকেও ভয় পাবেন না। সমনের অর্থ মৃত্যু। অমৃত হ্রদে মাছি পর্যন্ত প্রবেশ করে না। দেবতারা অমৃত পান করেছিল বলে স্বর্গে বসবাস করে, এরকম কথা আছে। অমৃতর সঙ্গে দেবতারের ভাবনা জড়িয়ে আছে। সেখানে এই বঙ্গমাতাকে কবি অমৃত হ্রদের সঙ্গে তুলনা করছেন। বলছেন এই বঙ্গমাতা যদি কবিকে মনে রাখে তবে তিনি অমৃতের স্বাদ পাবেন, যেখানে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না। এতটাই পবিত্র সেই জায়গা। অর্থাৎ বঙ্গমাতাকে কবি এখানে অতি উচ্চ আসনে বসিয়েছেন। সেই বঙ্গমাতা যদি কবিকে মনে রাখেন তবে কবি মৃত্যুকেও ভয় পাবেন না। সেই ধন্য নরকুলে লোকে যারে নাই ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। নরকুলে অর্থাৎ মানব জাতির এই বংশে সেই মানুষই ধন্য হবে যাকে লোকে ভুলে যাবে না, মৃত্যুর পরেও তাকে মনে রাখবে। মানুষের মনের মন্দিরে যে মানুষ স্থান পাবে, মানুষ যাকে প্রতিদিন মনে মনে সেবা করবে, সেই ব্যক্তি হবে পরম ধন্য মানুষ। মানব জাতির এই বংশে তার জন্ম সার্থক হবে। কবি এখানে বলতে চাইছেন প্রত্যেক মানুষেরই জীবনে কিছু না কিছু ভালো কাজ করতে হবে, তবে সকল মানুষ তাকে সবসময় মনে রাখবে। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। কিন্তু কবি বলছেন তার নিজের কি গুণ আছে যার জন্য তিনি বঙ্গভূমির কাছে অমরতা প্রার্থনা করবেন। শ্যামা জন্মদে হলো শ্যামল সবুজ জন্মভূমি। এই শ্যামল সবুজ বঙ্গভূমির কাছে যদি কবি কিভাবে অমরতা যাচিব অর্থাৎ যেচে নেবেন, অর্থাৎ চেয়ে নেবেন। কবির তো কোনো গুণ নেই। কবি এই বঙ্গভূমিকে এতটাই ভালোবেসেছেন যে নিজেকে একজন ক্ষুদ্র মানুষ বলে মনে করছেন। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। কবি বঙ্গভূমিকে বলছেন যে বঙ্গভূমি যেন কবিকে দয়া করে, তার ভুল দোষ ত্রুটি বাদ দিয়ে গুণগুলি তুলে ধরে তাকে ভালো বর দিয়ে অমর করে দেন। সুবরদে হলো সুন্দর বর দানকারী। বঙ্গমাতা যদি তাকে আশীর্বাদ করেন তবে তিনি বঙ্গমাতার কৃপায় অমর সাহিত্য রচনা করতে পারবেন এবং মৃত্যুর পরও অমর হয়ে থাকতে পারবেন। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কবি বলতে চেয়েছেন এই বঙ্গভূমিতে সকলের স্মৃতিতে তিনি অমর হয়ে থাকতে চান। ফুল ফুটলে তাজে রূপ হয়, সেভাবেই তিনি সকলের মনে বেঁচে থাকতে চান। মানস সরোবরে যেমন পদ্মফুল সারা বছর ফোটে, তেমনি মানুষের হৃদয় সরোবরে তিনি পদ্মফুলের মতোই ফুটে থাকতে চান। শুধুমাত্র বসন্ত বা শরৎকালে নয়, সবসময় সর্বক্ষণ তিনি মানুষের মনে যেন শোভা পান। অর্থাৎ তিনি বঙ্গমাতার কৃপায় সাহিত্যের যে কোনো শাখায় সাহিত্য রচনা করে অমর কীর্তির অধিকারী হতে চান। মানসে কথার এখানে দুটি অর্থ। মানস সরোবর যা তিব্বতে অবস্থিত, সেখানেও পদ্মফুল ফোটে। আবার মানসে অর্থাৎ মানুষের হৃদয়, মানুষের মনে। তামরস কথার অর্থ পদ্মফুল। এই পদ্মফুল শরৎকালে ফোটে। মধুময় তামরস হলো পদ্মফুলের মধ্যে যেমন মধুতে পরিপূর্ণ থাকে, তেমনি মানুষের মনে কবি মধুসূদন পরিপূর্ণ হয়ে থাকতে চান। এবার আমি এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো বলছি, তোমরা স্ক্রিনে কোশ্চেনগুলো দেখো, আমি উত্তরগুলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, রেখো মা দাসেরে মনে
এ এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মন কোকোনদে। কার লেখা? কোন কবিতার অংশ? মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ। খ. মূল গ্রন্থের নাম কি? বঙ্গভূমির প্রতি কবিতাটি গ্রন্থাকারে অপ্রকাশিত কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। গ. কবিতা শুরুর আগে কার উদ্ধৃতি চিহ্ন দেওয়া আছে, সেটি কি? কবিতা শুরুর আগে ইংরেজ কবি লর্ড বাইরনের উদ্ধৃতি চিহ্ন দেওয়া আছে, সেটি হলো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। ঘ. মা ও দাস বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে মা বলতে বঙ্গভূমিকে বলা হয়েছে, অর্থাৎ বঙ্গমাতাকে বলা হয়েছে। আর দাস বলতে কবি নিজেকে এখানে দাস বলে কল্পনা করছেন, কবি নিজেকে এখানে দাস বলে বলেছেন। বক্তা কেন মিনতি করেছেন? কবি মধুসূদন দত্ত বঙ্গমাতার কাছে পায়ে ধরে মিনতি করেছেন যে বঙ্গমাতা যেন তাকে নিজের মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি কবি অসাবধান হন, তবে বঙ্গমাতা যেন তাকে হেয় না করেন বা তাকে দূরে ঠেলে না দেন, তাকে যেন মধুহীন না করেন, তাকে যেন বঙ্গমাতা মনের পদ্মে স্থান দেন। ফুলের মধু থেকে যেমন বঞ্চিত করা হয় না, আবার মধুসূদনকে যেন বঙ্গমাতার মন থেকেও সরিয়ে দেওয়া না হয়। এখানে মধুহীন এক অর্থে ফুলের মধু, আবার মধুসূদনের কথাও বলা হচ্ছে। তিনি বঙ্গমাতার কাছে নিজেকে ভৃত্যস্বরূপ পরিচয় দিয়ে বলছেন যে তিনি তার মনের কথা ব্যক্ত করছেন। 2 নম্বর, প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাই ক্ষেত তাহে। প্রবাসে বলতে বক্তা কি বুঝিয়েছেন? প্রবাসে কথার অর্থ এখানে বিদেশের কথাই বলা হচ্ছে। প্রবাসে অর্থাৎ বিদেশ। খ. দৈবের বশ বলতে কি বোঝানো হয়েছে? দৈবের বশ হলো ভগবানের বশ বা ঈশ্বরের বশ বা কোনো দুর্ঘটনায় কিছু ঘটে যাওয়াকে বলা হয় দৈবের বশ। এখানে কবি বলতে চাইছেন যে কোনো দুর্ঘটনায় যদি কবির প্রবাসে মৃত্যু হয়, তাহলে বঙ্গমাতা যেন তাকে চিরকাল মনে রাখে। জীব তারা কিভাবে খসে যায়? আকাশ থেকে যেমন তারা খসে পড়ে, তেমনি জীব তারা খসাকে এখানে মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। মৃত্যুকেই আসলে বলা হচ্ছে জীবনের তারা খসে পড়া। দেহ আকাশ হতে বলতে কবি কি বুঝিয়েছেন? দেহকে এখানে কবি আকাশের সঙ্গে তুলনা করছেন। আকাশে যেমন তারা খসে পড়ে, তেমনি এ দেহের যদি মৃত্যু হয় তাতেও কবির কোনো দুঃখ থাকবে না। কবির কেন খেদ নেই? কবি কোনো দুর্ঘটনায় যদি বা কোনো দৈবের বশে বা বিদেশে যদি কবির মৃত্যু হয়, তাহলে কবির কোনো খেদ থাকবে না। কারণ কবি বঙ্গভূমির কাছে মিনতি করেছেন যে বঙ্গভূমি যেন তাকে মনে রাখে, তাকে যেন দূরে সরে না দেয়। 3 নম্বর কোশ্চেন, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। কবি কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? কবি জানেন যে জন্মগ্রহণ করলে মৃত্যু হবে, পৃথিবীতে কেউ অমরতা লাভ করে না, অর্থাৎ যুগ যুগ ধরে কেউ বেঁচে থাকতে পারে না। তাই কবি জানেন যে কবিকেও একদিন মারা যেতে হবে এবং সেই জন্য কবি এ নিয়ে কোনো চিন্তা করেন না। কিন্তু বঙ্গমাতা যদি তাকে চিরকাল মনে রাখে, তবে তিনি আর কোনো দুঃখ পাবেন না। পংক্তি দুটির মধ্যে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে।
এটার মধ্যে একটা জীবনের চিরসত্য প্রকাশিত হয়েছে, সেটা হলো যে মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু হবেই। জীবনের এটাই মানুষ। যে মানুষ একদিন জন্মগ্রহণ করে তাকে জীবনের শেষ সীমান্তে মৃত্যুর পথ দেখতেই হয়। নদীর জল যেমন একই জায়গায় স্থির থাকে না, তেমন এই জীবনের বয়সও এক জায়গায় স্থির থাকে না। নদীর জলের মতোই প্রতি মুহূর্তে তার পরিবর্তন হয়। তাই কবি বলছে, নদীর জলও তো স্থির থাকে না, তবে কেন জীবন এক জায়গায় স্থির হয়ে থাকবে? তারও তো মৃত্যু হবে। 4 নম্বর কোশ্চেন। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। কিন্তু কথাটি বলেছেন কেন? কিন্তু কথাটি এখানে কবি বলেছেন যে কবি মৃত্যুকে ভয় পাবেন না, বা তিনিও মৃত্যুকে মেনে নিতে রাজি আছেন যদি বঙ্গমাতা তাকে মনে রাখেন। ওই জন্য তিনি কিন্তু কথাটি বঙ্গমাতাকে উদ্দেশ্য করেই বলেছেন। বক্তা কাকে মনে রাখার জন্য অনুরোধ করছেন এবং কেন করছেন? বক্তা বঙ্গমাতাকে মনে রাখার জন্য অনুরোধ করছেন, কারণ বঙ্গমাতা যদি কবিকে মনে রাখেন তাহলে তিনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকতে পারবেন। মৃত্যুকেও তিনি ভয় করবেন না, কারণ সকলের মনে তিনি চিরস্থায়ী হয়ে থাকতে চান। সেই জন্য তাকে কবি বঙ্গমাতার কাছে অনুরোধ করেছেন। কেন তিনি সমনকে ভয় করেননি? সমন অর্থাৎ মৃত্যু, এই মৃত্যুকে কবি ভয় করেন না, কারণ বঙ্গমাতা যদি কবিকে মনে রাখে তবে তিনি মৃত্যুকে ভয় পাবেন না। অমৃত হ্রদে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না। দেবতারা অমৃত প্রাণ করেছিলেন বলে স্বর্গে বসবাস করে, এরকম কথা আছে। এই বঙ্গমাতাকে কবি অমৃত হ্রদের সঙ্গে তুলনা করছেন। সেখানে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না। সেটা এতটাই পবিত্র স্থান যে বঙ্গমাতাকে কবি অনেক উচ্চ আসনে বসিয়েছেন। সেই বঙ্গমাতা যদি কবিকে মনে রাখেন তবে কবি মৃত্যুকেও ভয় পাবেন না। 5 নম্বর কোশ্চেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাই ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। নরকুলে বলতে কি বোঝানো হয়েছে? নরকুলে বলতে বোঝানো হয়েছে মানব জাতির এই বংশ, অর্থাৎ মানুষের হাতে তৈরি যে বংশ সেটাকে বলা হচ্ছে নরকুল। নরকুলে ধন্য ব্যক্তিকে লোকে ভুলতে চান না কেন? নরকুলে ধন্য ব্যক্তিকে লোকে ভুলে যাবে না, কারণ মৃত্যুর পরেও তাকে মনে রাখবে। কারণ মানুষের মনের মন্দিরে যে মানুষ স্থান পায়, মানুষ তাকে প্রতিদিন মনে মনে সেবা করে এবং সেই ব্যক্তি হয় পরম ধন্য মানুষ। মানব জাতির এই বংশে তার জন্ম তখন সার্থক হবে। তাকে এমন কিছু কাজ করে যেতে হবে যাতে তিনি প্রত্যেকটি মানুষের মনের হৃদয়ে স্থান পান। মনের মন্দিরে সর্বদা তাকে সেবা করে কেন? মনের মন্দিরে তাকে সর্বদা সেবা করে কারণ তার কাজের মধ্যে দিয়ে তিনি এমন কিছু ভালো কাজ করেছেন যে যাতে প্রতিটি মানুষ তাকে মনে রাখে এবং তার হৃদয়ের মধ্যে তাকে স্থান দেন এবং প্রতিদিন তাকে মনে করেন এবং তাকে অমরতা দান করেন। তাই জন্য মনের মন্দিরে সর্বদা মানুষকে সেবা করে। 6 নম্বর কোশ্চেন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। শ্যামা জন্ম দে কথার অর্থ কি? শ্যামা জন্ম দে কথার অর্থ হলো শ্যামল সবুজ। অর্থাৎ কবি কাকে শ্যামা জন্মদে বলেছেন এবং কেন বলেছেন? কবি এই বঙ্গভূমিকে শ্যামা জন্মদে বলেছেন কারণ এই বঙ্গভূমি হচ্ছে কবির জন্মভূমি। এখানে এত সবুজের সমারোহ, এত অপরূপ প্রাকৃতিক পরিবেশ কবিকে মুগ্ধ করেছে। তাই কবি একে শ্যামা জন্মদে বলেছেন। হেন অমরতা বলতে কবি কি বুঝিয়েছেন?
কবি বলেছেন যে তার নিজের কোনো গুণ নেই, তার নিজের কি গুণ আছে এমন যার জন্য তিনি বঙ্গভূমির কাছে অমরতা প্রার্থনা করবেন। যদি তবে তিনি বঙ্গভূমির কাছে এই কিভাবে অমরতা চেয়ে নেবেন। কবির তো কোনো গুণ নেই। কবি এই বঙ্গভূমিকে এতটা ভালোবেসেছেন যে নিজেকে একজন ক্ষুদ্র মানুষ বলে মনে করছেন এবং বঙ্গভূমির কাছে নিজের অমরতা প্রার্থনা করে অর্থাৎ চেয়ে নিচ্ছেন। 7 নম্বর কোশ্চেন। ফুটি যেন স্মৃতি জলে, মানুষে মা যথা পলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। মধুময় তামরস কি? মধুময় তামরস হলো মধুতে পরিপূর্ণ। তামরস হচ্ছে পদ্মফুল। পদ্মফুলের মধ্যে যেমন মধুতে পরিপূর্ণ থাকে, তেমনি মানুষের মনে কবি মধুসূদন পরিপূর্ণ হয়ে থাকতে চান। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কবি এই পংক্তিটার মধ্যে বলতে চেয়েছেন যে বঙ্গভূমিতে সকলের স্মৃতিতে তিনি অমর হয়ে থাকতে চান। ফুল ফুটলে তার যে রূপ হয় সেভাবে তিনি সকলের মনে বেঁচে থাকতে চান। মানস সরোবরে যেমন পদ্মফুল সারা বছর ফোটে, তেমন মানুষের হৃদয় সরোবরে তিনি পদ্মফুলের মতোই সমস্ত সারা বছরই ফুটে থাকতে চান। শুধুমাত্র বসন্ত বা শরৎকালে নয়, সব সময় সর্বক্ষণ তিনি মানুষের মনে যেন শোভা পান। অর্থাৎ তিনি বঙ্গমাতার কৃপায় সাহিত্যের যে কোনো শাখায় সাহিত্য রচনা করে অমর কীর্তির অধিকারী হতে চান। মানসে কথার এখানে দুটো অর্থ। মানস সরোবর যা তিব্বতে অবস্থিত, সেখানেও পদ্মফুল ফোটে। আবার মানসে মানে মানুষের হৃদয়ে, মানুষের মনে। এখানেও বলা হচ্ছে যে কবি যেন চিরকাল, চিরসময়, সব সময়, সর্বক্ষণ মানুষের মনে অমর হয়ে থাকতে চান। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো সকলে।